সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যাই হোক, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এবারে আজকের আলোচ্য বিষয়টা সম্পর্কে আমরা একটু জানি। আমাদের আলোচ্য বিষয় হলো বাংলা দ্বিতীয় পত্রের বানান রীতি। তো এর মধ্যে আজকে কোন কোনগুলো আলোচনা করা যাবে সে বিষয়গুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নেই। প্রথমত আমরা আলোচনা করব বানান রীতি কি, দ্বিতীয়ত আলোচনা করব এর প্রয়োজনীয়তা বা গুরুত্ব। তৃতীয়ত আলোচনা করব প্রমিত বাংলা বানানের কয়েকটি নিয়ম। আমরা একটু বিষয়গুলোর দিকে খেয়াল রাখি। তাহলে প্রথমে হলো বানান রীতিটা কি আসলে। আমরা তো অনেক বানান দেখি, কখনো কখনো একই শব্দের ভিন্ন ভিন্ন বানান আমাদের চোখে পড়ে। তো এই যে ভিন্ন ভিন্ন বানান, এতে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়। তো এই বিভ্রান্তি এড়ানোর জন্য যে সংস্থাটি আমাদের রাষ্ট্রীয়ভাবে কাজ করে তার নাম হলো বাংলা একাডেমি। এই বাংলা একাডেমির গবেষকগণ ভাষাকে একটা বিধিবদ্ধ রূপ দেওয়ার জন্য বিভিন্নভাবে কাজ করে থাকেন। এর মধ্যে বানানের একটা সুনির্দিষ্ট রূপ দেওয়ার জন্য তারা গবেষণা করে কিছু নিয়ম বা রীতি তৈরি করেছেন। অর্থাৎ ভাষাকে শুদ্ধভাবে লেখার জন্য যে নিয়ম বা রীতি বানানের রয়েছে সেটাকেই বলা হয় বানান রীতি। তাহলে বানান রীতিটা আমরা জানলাম। এবারের আলোচ্য বিষয় হলো এর প্রয়োজনীয়তা বা গুরুত্ব। আসলে কি শুদ্ধ বানানের প্রয়োজন আছে নাকি নেই? কি মনে হয় তোমাদের? হ্যাঁ, নিশ্চয়ই আছে। এখন কি ধরনের প্রয়োগের লাগে আমরা একটু জানবো সেগুলো। অর্থাৎ হচ্ছে না, দে তো কেটে দে। এখানে কাটো, স্টপ। অর্থাৎ ভাষাকে শুদ্ধভাবে লেখার জন্য বানানের যে নিয়ম বা বিধি রয়েছে তাকে বলা হয় বানান রীতি। তাহলে বানান রীতিটা আমরা জানলাম। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো এর প্রয়োজনীয়তা বা গুরুত্ব। তো আসলে কি মনে হয় তোমাদের, শুদ্ধভাবে লেখার জন্য বানান রীতি প্রয়োজন তো নিশ্চয়ই আছে। কি ধরনের সমস্যা তৈরি হয় বা কেন এর প্রয়োজন রয়েছে আমরা সেগুলো একটু দেখে নেই। আমরা অনেক শব্দ দেখেছি যে শব্দগুলো ভিন্ন ভিন্ন বানানে লেখা হয়, সমুচ্চারিত শব্দ। আমি একটা শব্দ এখানে লিখে দেখাই। যেমন অশ্ব, এই শব্দটার সঙ্গে তোমরা পরিচিত। এর অর্থ কি? ঘোড়া। আবার দেখো সমুচ্চারিত আরও একটি শব্দ আছে অশ্ব,
আগেরটা ছিল তালব্য ষয় ব ফলা, আর এটা হলো তালব্য ষয়ের সঙ্গে ম ফলা দিয়ে। এর অর্থ হলো পাথর। আবার দেখো, এইখানে আমরা ঘোড়া বানান একটা দেখলাম ডয়বিন্দ রয়াকার দিয়ে। আবার যদি এইভাবে লিখি, এটা ঘোড়া, তাহলে অশ্ব অর্থ ঘোড়া, অশ্ব অর্থ পাথর। আবার এই ঘোড়াটাকে যদি আমরা বয়বিন্দু র দিয়ে লিখি, সেটা ঘোড়া, অর্থাৎ এটা হলো বেড়ানো বা ঘোরাফেরা। তাহলে আমরা যদি মনে মনে ভাবলাম যে আমি ঘোড়া অর্থাৎ প্রাণীর নাম লিখছি, কিন্তু বানানে ভুল করে আমি বয়বিন্দুরা লিখলাম, তাহলে কি সঠিক অর্থের প্রকাশ ঘটবে? ঘটবে না। আমরা জানলাম যে আসলে বানান যদি ভুল হয় অনেক সময় অর্থের বিভ্রাট হতে পারে, তাই শুদ্ধ বানানের প্রয়োজনীয়তা রয়েছে। আরও একটি শব্দ আমরা লিখি এখানে, স্বাদ। এরকমই আর একটা শব্দ আছে, স্বাদ। এখন এই স্বাদ অর্থ আমরা যেটাকে বলি টেস্ট, আর এই স্বাদ অর্থ হলো ইচ্ছা। আমি মনে মনে ভাবলাম আমি লিখব স্বাদ, লিখলাম স্বাদ, তাহলে নিশ্চয়ই আমার লেখাটা শুদ্ধ হলো না। তাহলে আমার নির্ভুলভাবে লেখার জন্য, আমার অর্থ পরিষ্কারভাবে বোঝানোর জন্য শুদ্ধ বানানের প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের বহুল ব্যবহৃত দুটি শব্দ এখানে আমি লিখতে পারি, একটা হলো কি, একটা হলো কি। একটা হ্রস্বইকার, একটা দীর্ঘইকার দিয়ে। কোনটা ঠিক? আমরা তো অনেক সময় প্রশ্নে কখনো কয় হ্রস্বইকার দিয়ে কি দেখি, আবার কখনো কয় দীর্ঘইকার দিয়ে দেখি। দুটোই ঠিক, তবে দুইটার প্রয়োগ ভিন্ন। কীরকম আমরা একটু লক্ষ্য করি। দুটো বাক্য আমি পাশাপাশি লিখি, তুমি তুমি কি খেয়েছো? আর একটা হলো তুমি কি খেয়েছো? দুইটাই প্রশ্নসূচক বাক্য, একটা কয়ে হ্রস্বইকার দিয়ে, একটা কয়ে দীর্ঘইকার দিয়ে। এখন হ্রস্বইকার দিয়ে যখন দিয়েছি তখন প্রশ্নের উত্তরটা ভিন্ন। তুমি কি খেয়েছো? এর উত্তরটা হলো হ্যাঁ খেয়েছি অথবা না খাইনি, অর্থাৎ হ্যাঁ না দিয়ে এর উত্তরটা দেয়া সম্ভব। দ্বিতীয় প্রশ্নে যখন কয়ে দীর্ঘইকার আমরা দিলাম, তখন প্রশ্নটা হলো তুমি কি খেয়েছো, অর্থাৎ আমি ভাত খেয়েছি নাকি রুটি খেয়েছি, আমি সবজি খেয়েছি নাকি ডাল খেয়েছি, নাকি মাংস খেয়েছি। তাহলে আমাকে উত্তরটা বর্ণনামূলক করে দিতে হবে। সেক্ষেত্রে আমি যদি মনে মনে ভাবলাম তুমি কি খেয়েছো, লিখলাম তুমি কয় হ্রস্বইকার দিয়ে, তাহলে প্রশ্নটার উত্তরই ভিন্ন হয়ে গেল। সুতরাং ভাষাকে শুদ্ধভাবে লিখতে গেলে অবশ্যই বাংলা বানানের প্রয়োজনীয়তা আছে। এখন তোমাদের মাঝে একটা প্রশ্ন থাকতে পারে যে আমি তো ছাত্র, লেখাপড়া করছি, তাই বোধহয় বানানের এত প্রয়োজনীয়তা। আমি যখন অফিসের বস, এসি রুমে বসি, স্যুট কোটটাই পরি, ইজি চেয়ারে অফিস করি, কিন্তু কম্পিউটারে ড্রাফট করতে গেলে বানান ভুল হয়, তাহলে নিশ্চয়ই আমার ওই যে অধস্তনের কাছে আমি আমার ড্রাফটটি দিব, আমার সম্পর্কে তার একটা ভালো ধারণা তৈরি হবে না, সে আমাকে একটু অবমূল্যায়ন করবে। আবার
আমি যখন অভিভাবক, বাবা, মা, ভাই, আপু যেই হই, এখন আমার সন্তান বা আমার ছোট ভাই যখন আমার কাছে একটা লেখা নিয়ে আসলো, ভাইয়া বা আপু একটু দেখে দাও, আমি যদি ভুলের উপর টিক দেই তাহলে সে ভুলটা শিখে থাকলো। আমি যদি মন্তব্য লিখতে গিয়ে বা কারেকশন করতে গিয়ে ভুল বানানে লিখে দেই, তাহলে সে যখন ওই শুদ্ধ বানানটি শিখবে তখন আমার প্রতি বা ওই অভিভাবকের প্রতি তার ভালো ধারণা থাকবে না। সে জানবে আমার বাবা ভুল লেখে বা আমার আম্মু ভুল লেখে বা আমার আপু ভুল লেখে, ভাইয়া ভুল লেখে। এরপরে কিন্তু তুমি যত যাই লেখো ওর মধ্যে একটা বিভ্রান্তি কাজ করবে, এ বানানটা ঠিক আছে তো। আর তুমি যদি শুদ্ধভাবে লেখো, শুদ্ধ চর্চা করো, তাহলে তুমি যখন যেটা লিখবে সেটাকেই সে সঠিক হিসেবে গণ্য করবে। সুতরাং বানানের নিয়ম বা রীতি এগুলো আমাদের জানার প্রয়োজন রয়ে গেছে। এবারে আমরা আলোচনা করব প্রমিত বাংলা বানানের কয়েকটি নিয়ম নিয়ে। একটু খেয়াল করি আমরা। এক নম্বরে হলো রেফ। রেফ আমি একটু রেফ, এরপরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। অর্থাৎ আমরা কিছু শব্দ অনেক সময় দেখে থাকি, যেমন অর্চনা, কার্তিক, কার্যালয়, এরকম বানানে আমরা লেখা দেখে থাকি। এ বানানগুলো কি ঠিক আছে? অর্চনায় রেফের পরে চ এর সঙ্গে চ, কার্তিকে রেফের পরে ত এর সঙ্গে ত, কার্যালয়ে রেফের পরে জ এর সঙ্গে জ। এ বানানগুলো নিশ্চয়ই ভুল, কারণ আমাদের বানান রীতিতে বলা হয়েছে রেফের পরে দ্বিত্ব হয় না। অর্থাৎ এই বানান কয়টা হলো ভুল বানান। সেক্ষেত্রে শুদ্ধ রূপটা কি? শুদ্ধ রূপ হলে দ্বিত্ব করা যাবে না। অর্চনা এভাবে, কার্তিক এভাবে, কার্যালয় এভাবে লিখতে হবে, ধৈর্য এভাবে, ইত্যাদি। একটু মুছে দেই, মুছে দিয়ে আমি একটু পরেরগুলো লিখি। দুই নম্বর নিয়ম। নিয়মটা লেখার আগে আমরা একটু শব্দ দেখি তো। এই যে আমরা অনেক সময় লিখে থাকি প্রথমত, মূলত, এভাবে লেখাটা কি ঠিক আছে? আমরা একটু নিয়মটা দেখি, নিয়ম দেখলে বিষয়টা স্পষ্ট হবে। শব্দের শেষে, নিয়মটা হলো শব্দের শেষে বিসর্গ ধ্বনির ব্যবহার হয় না। অর্থাৎ এখানে এই নিয়মগুলোতে আমরা যে উদাহরণগুলো আমরা প্রথমে দেখেছিলাম বিসর্গধ্বনির ব্যবহার ছিল, তাহলে আমাদের কথাটা হলো শব্দের শেষে বিসর্গধ্বনির ব্যবহার হয় না। অর্থাৎ প্রথমত
মূলত এভাবে লিখতে হবে, প্রথমত, মূলত, দ্বিতীয়ত। এই শব্দগুলোতে শব্দের শেষে বিসর্গধ্বনির ব্যবহার হয় না। বিসর্গধ্বনির ব্যবহার শেষে হয় না, তবে তবে শব্দের মাঝে বিসর্গধ্বনির ব্যবহার থাকবে। অনেক শব্দ আমরা দেখি শব্দের মাঝে আছে, এই মাঝে যেগুলো আছে সেই ক্ষেত্রে কিন্তু বিসর্গধ্বনির ব্যবহারটা অপরিবর্তিত। এরকম কিছু উদাহরণ আমরা দেখিয়ে থাকি, যেমন ইতপ পূর্বে, ইতপ পূর্বে, অতঃপর, দুঃসময়, দুঃখ। এই শব্দগুলোতে শব্দের মাঝে আছে, অর্থাৎ মাঝের বিসর্গধ্বনির ব্যবহারটা ঠিক থাকবে। তাহলে কথাটা হলো শব্দের শেষে বিসর্গধ্বনির ব্যবহার হয় না, তবে শব্দের মাঝে বিসর্গধ্বনির ব্যবহার থাকবে। পরের নিয়মটা আমরা একটু দেখি। নাম্বার 3, না নেই করো, পড়ে গেছে। শিক্ষার্থীরা, আমরা এবার পরের নিয়মটা একটু দেখে নিই। নিয়ম দেখার আগে কয়েকটি শব্দ আমরা একটু দেখি তো। অঙ্ক বানান, অঙ্ক, অঙ্ক কোনভাবে লেখো তোমরা? কেউ এই দলে, কেউ আবার ওই দলে, তাই তো? আচ্ছা, আমরা নিয়ম আলোচনা করে দেখব যে কারা ঠিক। আরও একটা উদাহরণ লিখি। একটা শব্দ আমরা এইভাবে দেখি, সম্বর্ধনা, আবার কোথাও দেখি সংবর্ধনা। এখন এই শব্দগুলো কি ভিন্ন শব্দ না একই শব্দ, নাকি দুটোই ঠিক নাকি ভুল? একটু নিজেরা মেলাও তো, তোমরা কোনটা লেখো, মিলিয়ে নিজে নিজে মনে মনে রাখো। আমরা নিয়ম শেষে, আলোচনা শেষে দেখব যে আসলে কোনটা ঠিক, কারা ভুলের দলে আর কারা সঠিক লেখার দলে। নিয়মটা আমরা একটু লিখি। এই নিয়ম হলো, সমস্যাটা হলো অনুস্বার আর উঁ নিয়ে। তাহলে এই নিয়মটা হলো উঁ অবলিক অনুস্বারের ব্যবহার। কোন ক্ষেত্রে উঁ ব্যবহার করব, কোন ক্ষেত্রে অনুস্বার ব্যবহার করব, এটা আমরা একটু দেখে নেই। আচ্ছা, প্রথম কথা হলো, এটার একটা নিয়ম করে হলো ক, প্রত্যয় ও বিভক্তিহীন শব্দের শেষে অনুস্বার হয়। যে শব্দের সঙ্গে প্রত্যয় বা বিভক্তি নেই সেক্ষেত্রে অনুস্বার হবে। যেমন রং, এরকমই ঢং, সং, টং ইত্যাদি। এই বানানগুলোতে প্রত্যয় বা বিভক্তি নেই, তাই অনুস্বার দিয়ে লেখা হলো। এখন এর সঙ্গে যদি প্রত্যয় বা বিভক্তি যুক্ত হয় তাহলে কি হবে? তবে এই শব্দগুলোর সঙ্গে প্রত্যয় বা
বিভক্তি যুক্ত হলে উ বসে। যখন রং লিখলাম তখন অনুস্বার। এখন এর সঙ্গে যদি আমি রং শব্দের সঙ্গে ইন প্রত্যয় যুক্ত করি তাহলে শব্দটা হয়ে যায় রঙিন। রং বানানো অনুস্বার, ইন প্রত্যয় যুক্ত করার পরে যখন রঙিন হয়ে গেল অনুস্বারের জায়গাতে উ হয়ে গেল। এর সঙ্গে এই রং শব্দের সঙ্গে যখন আমি এর বিভক্তি অর্থাৎ ষষ্ঠী বিভক্তি যোগ করি শব্দটা হয়ে যায় রঙের। তাহলে বিভক্তি প্রত্যয় যুক্ত করলাম, বিভক্তি যুক্ত করলাম, উ হয়ে গেল। প্রত্যয় ও বিভক্তি যখন ছিল না তখন হলো অনুস্বার। এই শব্দগুলোর সঙ্গে প্রত্যয় বা বিভক্তি যুক্ত হলে হয় উ। এটা হলো আমরা একটা নিয়ম জানলাম। বোঝা যাচ্ছে শিক্ষার্থীরা? পরের নিয়মটা আমরা একটু দেখব এখন। এটাকে যেহেতু আগেরটা ক, এটাকে আমরা ধরে নিলাম খ। সন্ধি জাতীয় কিছু শব্দ আছে, এই নিয়মটা হলো সেটা নিয়ে। সন্ধিতে ময়ের পরে ক, খ, গ, ঘ কিংবা অন্তস্থ জ, র, ল, ব, তালব্য স, মূর্ধন্য স, দন্তস্ব, হ থাকলে মস্থলে অনুস্বার হয়। তাহলে নিয়মটা হলো সন্ধিতে ময়ের পরে ক, খ, গ, ঘ কিংবা অন্তস্থ জ, র, ল, ব, তালব্য স, মূর্ধন্য স, দন্তস্ব, হ থাকলে ময়স্থল অনুস্বার হয়। অনেকগুলো বর্ণ, তাই তো? মনে হচ্ছে যে কঠিন, আসলে কঠিন নামে একটা সহজ পদ্ধতি শিখিয়ে দিই। এটা হলো ময়ের পরে ক থেকে ঘ পর্যন্ত। ক থেকে ঘ পর্যন্ত যে কোনো একটা ধ্বনি থাকলে তখন মোর জায়গাতে অনুস্বার হয়ে যাবে। আর অন্তস্থ জ থেকে হ পর্যন্ত এর কোনোটা থাকলে অনুস্বার হয়। আমরা একটা উদাহরণটা দেখে আরো পরিষ্কার হয়ে যাব। যেমন একটা শব্দ সন্ধিতে সম যোগ গীত। সন্ধিতে ম আছে, ময়ের পরে গ আছে, ম আছে, গ আছে। তাহলে ময়ের পরে যদি গ থাকে তাহলে ময়ের রূপটা হয়ে যাবে অনুস্বার, অর্থাৎ সঙ্গীত। সঙ্গীত বানানটা এভাবে লিখতে হবে। ওকে, তো চলুন শুরু করি। আলহামদুলিল্লাহ ভালো। আরেক চ্যানেলের পক্ষ থেকে আবার 2020 এখানকার শব্দগুলো আমরা একটু এখান থেকে উদাহরণটা খেয়াল করি। তো আমি লিংকটা সম যোগ ভিডিও ডেসক্রিপশনে আপনি দিয়ে দেব, আপনারা ওখান থেকে। তাহলে ম আছে, ময়ের পরে ল আছে, সংলাপ। সম যোগ সার, সংসার। এখন একটু আমরা খেয়াল করি তো, এখানে যে একটা শব্দ ছিল সংবর্ধনা, এটা গঠিত হয়েছে এভাবে সম যোগ বর্ধনা। তাহলে কোনটা হয়? সম যোগ বর্ধনা। সম্বর্ধনা হয়? হয় না, সংবর্ধনা হয়। কেন হয়? এখানে এই যে ময়ের পরে আমাদের তালিকার ব আছে, সন্ধিতে ময়ের পরে ব আছে, ব থাকার কারণে শব্দটি হয়ে যাবে সংবর্ধনা। কেউ যদি এই বানানে লেখে তাহলে নিশ্চয়ই ভুল হবে। তাহলে আমরা এটাও দেখে নিলাম। আমরা যে নিয়মগুলো আলোচনা করলাম এটা কি বুঝতে পেরেছ তোমরা? এবারে কতটুকু বুঝলে আমরা একটু যাচাই করি তো। আমি কয়েকটা ভুল বানান বা শুদ্ধ বানান মিশে লিখব। এর মধ্যে
তোমরা একটু মিলিয়ে নেবে কোনটা ভুল কোনটা শুদ্ধ। আরেকটু আমরা দেখি নিয়মের আরেকটি হলো অঙ্ক বানানের যে বিষয়টা ছিল। তাহলে সন্ধিযোগে তখন এরকম হলো, তখন আমরা দেখলাম অনুস্বার হলো। সন্ধিজাত শব্দ না হলে উও বসে। কীরকম? যেমন একটু আগে আমরা লিখেছিলাম অঙ্ক লিংকটা নিয়ে নিই। আমি এটা এখান থেকে কপি করব। কপি করার জন্য এখানে রাইট ক্লিক করে সংখ্যা কপি করে ফেললাম। এখন আমার ব্রাউজারের যে অ্যাড্রেস বারটা আছে, অ্যাড্রেস বারে আমি লিংকটাকে পেস্ট এন্ড গোতে ক্লিক করে দেব। রাইট ক্লিক করব, এখানে রাইট ক্লিক করে পেস্ট এন্ড আকাঙ্ক্ষা গোতে ক্লিক করে দেব। ওকে, এই যে দেখেন ডাউনলোড পেজে চলে আসছে। এখানে ইত্যাদি। আমরা একদম নিচের দিকে আসব, নিচের দিকে আমাদের অর্থাৎ ডাউনলোড এই শব্দে ক আছে। ডাউনলোড এটা অবশ্যই 64 বিটটা 64 ক থাকলেও এটা সন্ধিজাত না। শব্দটি সন্ধি দিয়ে গঠিত হয় না, অর্থাৎ ময়ের সঙ্গে ক না। যার কারণে এটা যদি কেউ অঙ্কটা এভাবে লেখে ভুল হবে। অঙ্কটা লিখতে হবে ওর নিচে ক, অনুস্বার দিয়ে লেখা যাবে না। এরকমই সংখ্যা, আকাঙ্ক্ষা এই বানানগুলিতে যদি কেউ অনুস্বার ব্যবহার করে তাহলে সেটা নিশ্চয়ই ভুল হবে। আশা করছি নিয়মগুলো তোমরা বুঝতে পারলে। কেমন বুঝতে পারলে সেটা আমরা একটু দেখে নেই। আমি কয়েকটি শব্দ লিখি, তোমরা একটু নিজের ধারণা থেকে মিলিয়ে নাও যে শব্দগুলো ঠিক হলো কি না। মূলত শব্দটা ভুল না ঠিক? এটা ভুল। ভুলটা কি? বিসর্গ। সঠিক শব্দটা হলো মূলত, অর্থাৎ শব্দের শেষে বিসর্গ ধ্বনির ব্যবহার হয় না, যার কারণে এটা ভুল। নিঃশেষ শব্দটি কি ভুল না ঠিক? কি মনে হয় তোমাদের? এটা ঠিক। শব্দের মাঝে কিন্তু বিসর্গ ধ্বনির ব্যবহারটা থাকে। দুঃসংবাদ এটা কি ভুল না ঠিক? এটাও ঠিক। শব্দের মাঝে বিসর্গ ধ্বনির ব্যবহারে কোনো সমস্যা নেই, তাহলে শব্দের শেষে হবে না। মূর্ছা শব্দটি কি ঠিক না ভুল? এটা ভুল। রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না, যার কারণে মূর্ছা বানানটা হলো এরকম। এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এগুলো শুদ্ধ। অঙ্ক বানানটা আমরা একটু দেখি। আমি এভাবে লিখলাম, অঙ্ক বানানটা কি ঠিক না ভুল? একটু আগেই করেছি, নিশ্চয়ই এটা ভুল। অর্থাৎ এটা সন্ধিজাত শব্দ নয়, এটার বানানটা হবে ওর নিচে ক, এইভাবে। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসগুলো করলাম। কারোর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন নিয়ে সরাসরি তোমরা মোবাইলে বা মেসেঞ্জারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, করলে আমি এর সমাধান দেওয়ার চেষ্টা করব। আর একটু বাড়ির কাজ দিয়ে দেই। বাড়ির কাজগুলো একটু লক্ষ্য করো, একটু নোট করেই নাও, করে রাখবে তোমরা। বাংলা বানানের দুইটি
গুরুত্ব লেখো। বানান কেন প্রয়োজন তার দুইটা গুরুত্ব নিজের ভাষা লিখবে। আমরা আলোচনা করেছি প্রথমে, আমরা যে নিয়মগুলো আলোচনা করেছি প্রতিটি নিয়ম থেকে 3টি করে শুদ্ধ শব্দ লেখো। তাহলে নিয়ম থেকে শুদ্ধ শব্দ লিখবে 3টি করে। বাড়ির কাজও পাওয়া গেল। অনেকক্ষণ ধরে ধৈর্যের সঙ্গে তোমরা ক্লাসটি উপভোগ করলে, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে আর না, আজকে আমরা শেষ করতে চাচ্ছি। তোমাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।